বাংলাদেশের সমাজে প্রভাবের একটা জায়গাটা হচ্ছে ইরান একটা মুসলিম দেশ। ইরান একটা মজলুম দেশ। ইরানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সভ্যতাগত সম্পর্ক আছে। বাংলাদেশের বাণিজ্য মেলাতে আপনি দেখবেন যে ইরানের প্রচুর স্টল আসে। তাদের কার্পেট, তাদের যে হ্যান্ডিক্রাফট, তাদের যে আপনার কাপড় চোপড়ের যে একটা ফ্যাব্রিক আছে, তাদের খুবই হাজার বছরের ঐতিহ্যবাহী একটা দেশ এবং জাতি। আমিও দেশের বাইরে লম্বা সময় থাকার কারণে ইরানিয়ানদের সাথে কাছ থেকে মিশতে পেরেছি। খুবই অসাধারণ মেহমানদারি, আতিথেয়তা পরায়ণ একটা জাতি এবং আপনার কথা কাজে যথেষ্ট মিল আছে এবং খুব টাফ জাতি, প্রচণ্ড ধরেন স্বাধীনচেতা জাতি যাদেরকে বলে টার্কিশরা, ইরানিয়ানরা। জি। জাতীয়তাবাদী সেন্স খুব মারাত্মক আর কি তাদের মধ্যে। তো সেই সম্পর্কের একটা জায়গা আমাদের মধ্যে আছে। আমাদের দুই ব্রাদারলি ভ্রাতৃপ্রতিম দেশ এবং একটা স্বাধীন রাষ্ট্র। জাতিসংঘের চার্টারে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে একটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্রকে অন্য কোনো রাষ্ট্র এক পেশে করে কোনো আক্রমণ করতে পারবে না। এটা করতে হলে জাতিসংঘের অনুমতি নিতে হবে। নিরাপত্তা পরিষদ, জেনারেল অ্যাসেম্বলিতে এটার অনুমতি লাগবে। তো সেই জায়গাতে যেটা কাজটা হয়েছে এটা অবশ্যই একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। ইসরায়েল হচ্ছে একটা জায়নিস্ট এন্টিটি, যেটা আসলে একটা ভ্যাসেল স্টেট বলি। ইউরোপ এবং আমেরিকার একটা ধরেন একটা ওই যে তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সামরিক ঘাঁটি করে না, ইসরায়েল হচ্ছে একটা ঘাঁটি রাষ্ট্রের মতো আর কি। তার নিজস্ব কোনো সত্তা নাই, তার নিজস্ব কোনো অর্থনীতি নাই, তার নিজস্ব কোনো মিলিটারি ক্যাপাসিটি নাই। তার পুরো জিনিসটা হচ্ছে আমেরিকা এবং ইউরোপ নির্ভর। অতএব এই যুদ্ধটাকে দেখতে হবে এটা আমেরিকার প্রক্সি ওয়ার এবং আমেরিকার ফরেন পলিসির যে ডিজাস্টারগুলো সে রিপিটেডলি করেছে গত কয়েক দশকে, তার ভিতরে সবচেয়ে বড় ডিজাস্টার হচ্ছে ইসরায়েলকে পেলে পুষে দৈত্য বানানো। এবং সে যেটা করছে, সে প্রায় ৩৫ থেকে ৪০ কোটি মুসলমানদের ভিতরে একটা বিস্ফোরক আকারে কাজ করছে। এবং হিস্টোরিক্যালি আমরা দেখেছি যে এই ধরনের রাষ্ট্র সার্ভাইভ করে না। আপনি যদি হাজার হাজার বছরের ইতিহাস দেখেন, এই ধরনের যে ভ্যাসেলের স্টেট থাকে, প্যারায় স্টেট থাকে, এই স্টেটগুলো কলাপস করে। কারণ এইভাবে বিলিয়নস অফ ডলার, সে যে মানে 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 বিমান দিয়ে যে বোমা মারতেছে, তার প্রতি বোমাতে প্রতিদিনে মারতে $৩০০ মিলিয়ন খরচ হচ্ছে। তো ওর অর্থনীতি কলাপস করবে তো অলরেডি। সে ২-২.৫ বছর ধরে প্যালেস্টাইনে যুদ্ধ করতেছে, গাজায় যুদ্ধ করতেছে। এই টাকাটা আসতেছে কোত্থেকে? আমেরিকা থেকে আসতেছে, ইউরোপ থেকে আসতেছে। ইউরোপ আমেরিকা কতদিন ধরে ব্যাংকরোল করবে, ওখানে প্রচণ্ড প্রতিবাদ হচ্ছে, মানুষ এটার পক্ষে না। ট্রাম্পও যুদ্ধবিরোধী ক্যাম্পেইন থেকে যেতে আসছে। অতএব সেই জায়গাতে এই যুদ্ধে আপাতত ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে আমি দেখতে পাচ্ছি যে ইসরায়েল এবং তার যারা মিত্রশক্তি আছে তারা আসলে পরাজিত হবে এবং এটার মধ্য দিয়ে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়বে। সে আসলে রাষ্ট্র আকারে টিকে থাকতে পারবে না। কারণ যুদ্ধ করে চারপাশে এত পরিমাণ মানুষ মেরে সিম্পলি সবাইকে শত্রু বানায় প্রতিবেশীতে, মহল্লাতে আপনি টিকে থাকতে পারবেন না। এটা মহল্লার মাস্তানের মতো দেখবেন। যে কোনো মহল্লার মাস্তান দেখবেন ২-৪ মাস ৬ বছর গুন্ডামি করতে পারে, এরপরে দেখবেন সে একদিন র্যাবের হাতে খুন হয়ে যায়, সে মারা পড়ে যায়, জেলে চলে যায়। তো ইসরায়েল হলো একটা গুন্ডা রাষ্ট্র। এই রাষ্ট্রটা চলে যাবে এবং থাকবে না। এবং এর 2/3 নাগরিক কিন্তু পৃথিবীর ও ইউরোপের কোনো না কোনো দেশের নাগরিক। এবং আপনি দেখবেন যে বিমানে না, জাহাজে করে করে হাজার হাজার ইসরায়েলিরা এখন পালাচ্ছে, ইউরোপে চলে যাচ্ছে এবং গত কয়েক বছর ধরে পালাচ্ছে। ইসরায়েলে এখন আপনার ডাক্তার নাই, নার্স নাই, টেকনিশিয়ান নাই, প্রচুর আপনার ওয়ার্কফোর্স শর্টেজ। কারণ যারা দ্বৈত নাগরিক আছেন এমন মানুষগুলো ইউরোপে পালিয়ে চলে গেছে। তারা দেখবেন অন্য দেশ থেকে লোক নিয়ে কাজ করার চেষ্টা করতেছে, থাইল্যান্ড থেকে, বার্মা থেকে, বার্মার তো না, আপনার শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে প্রচুর লোক যায়, নেপাল, ভুটান থেকে যাচ্ছে। তারা এদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করছে। কিন্তু যেহেতু সেটা বর্ণবাদী রাষ্ট্র, এই রাষ্ট্রে ইহুদি ছাড়া অন্যরা গিয়ে কেউ ভালোভাবে সম্মানের সাথে বাঁচতে পারবে না। তো সেই জায়গাতে ইসরায়েল নামক রাষ্ট্র একটা অস্তিত্বহীন রিয়েলিটিতে চলে গেছে। আগামী ৫০ বছর অথবা তারও কম সময়ের ভিতরে ইসরায়েল থাকবে বলে আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না।